ও তো 1-1.5 বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওরও ওষুধ খাওয়াতাম আমি। ছেলের অস্বাভাবিক মৃত্যুর পরই জানা যায় রিঙ্কুর প্রথম পক্ষের স্বামী কে। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। সোমবার 12ই মে রাত্রে ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন রিঙ্কু ঘোষ মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্ত। বয়স হয়েছিল মাত্র 27 বছর। আসুন তাহলে এবার জেনে নেব রিঙ্কু দেবীর কাছ থেকেই তার ছেলের অসুস্থতার কথা। ওর কি শরীর খারাপ ছিল? শরীর কেমন ছিল? ও তো 1-1.5 বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওরও ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মানে মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও মানে 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না, আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকে ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন। তারপর কি বলবেন মানে কি? আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিল, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্টেন্স হতে তো, তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কি করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল। তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, তোমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট, ওটা না চঞ্চল, মাইন্ডটা ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। স্যাটারডেতে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে, স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো, রাত্রে তো ফিরবো না সাউথ থেকে, কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে। তো আমি এই জন্য ওর সাথে আসলাম, এসে তানিশকে ঢুকলাম, ও তানিশ থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল। আমি আবার কি আইডেল ভিলায় চলে আসলাম। রবিবার ছেলে আসবে বললো, রবিবার বিকেল নাগাদ আসলো, আমাদের সাথে আধা ঘন্টা থেকে যা তুই, বলে কি না আমি পরে আসবো। আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল। হ্যাঁ, অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই, ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল? হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলিগ। বলছি ওর বান্ধবী ছিল, সেও অ্যাকম্পানি করছিল। ওকে কি অবস্থায় দেখলেন দিদি? কি অবস্থায়, মানে ওর জামা কাপড়? ও মানে পুরো ডিপ স্লিপে, আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল। আর একজন মহিলা, আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে, ওকে তেল মাসাজ টাসাজ করছিল যে তোর জ্ঞানটা ফেরানোর জন্য। বলছে অ্যাম্বুলেন্স আনলাম, অ্যাম্বুলেন্স ছাড়ো। আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি, আমি ওকে গাড়িতে ওঠানো করে আমি গাড়ি চালিয়ে যখন আমি 3তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স। আমি যে কী হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারো দিকে তাকাইনি, মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলা ছিল, আমি কারো দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম। বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট। ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে,
গাড়ি পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে সামনে একজন বসলো, আমি নিয়ে ওইতে গেলাম। ওইতে ওরা কেন জানি না বলছে, দাঁড়া আমি আর ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সামনে এলো রিঙ্কুর প্রথম পক্ষের স্বামীর পরিচয়। জানা যাচ্ছে রিঙ্কুর প্রথম পক্ষের স্বামী অর্থাৎ প্রীতম ওরফে সৃঞ্জয়ের বাবার নাম রাজা দাশগুপ্ত। তিনি বীজপুর উত্তরপাড়ার নবনগরের বাসিন্দা। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে তিনি ছুটে আসেন হাসপাতালে, কিন্তু তখন তো সবই শেষ। হাসপাতালে আসেন রিঙ্কুর বর্তমান স্বামী দিলীপ ঘোষও। আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে, পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো, এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে। এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। বিপাশা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, প্রতিবেদনে পরিমল কর্মকার, এখন দিনকাল নিউজ, কলকাতা।